স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আল হাসিব। হাসিব, রাস্তার কি অবস্থা জানাবেন, সেই সাথে শিক্ষার্থীরা আর কোনো দাবি জানিয়েছেন কিনা, সেই সাথে আরো একটি ব্যাপার জানতে চাইব যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, কারণ তারা তো নিশ্চয়ই ভুক্তভোগী। আমরা সরাসরি এখন যুক্ত রয়েছি রাজধানীর মহাখালীর যে রেলগেটটি রয়েছে সেই রেলগেট এলাকা থেকে। রাস্তার যে ভোগান্তির কথা বলছেন, সামান্য জ্যাম যানজট রয়েছে। এছাড়াও আমি আপনাদেরকে একটু দেখাবো যে এখানে যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু সকাল 12টা থেকে তাদের যে দাবি নিয়েছে, সকাল থেকে তারা দাবি করছে যে তাদের যে তিতুমির তারা এই সকাল থেকে যে এখন পর্যন্ত সড়ক অবরোধ করে তাদের যে দাবি আদায়ের জন্য রেল লাইনের মাঝখানে বসে কিন্তু তারা স্লোগান দিচ্ছে, এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবিটি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা উঠবে না বলেও এখানে জানিয়েছে। এমনকি এখানে যারা প্রশাসনে রয়েছে তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর পাশাপাশি আমরা একটু কথা বলব এখানে যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সঙ্গে, যে তাদের কি সর্বশেষ তাদের কি সর্বশেষ। এখন আমরা 4টা পর্যন্ত ব্লকেট করতে চাচ্ছি। এখন উপদেষ্টারা বলছে আসবে, আমাদের এখান থেকে প্রতিনিধিরা কথা বলবে। আমরা কতক্ষণ পর্যন্ত থাকবেন? আমরা বেলা 4টা পর্যন্ত এখানে আছি। সকাল 11টা থেকে আমাদের আন্দোলন শুরু হয়েছে, এবং যতদিন পর্যন্ত না সরকার আমাদের দাবি মেনে না নেবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে। আর এখন যদি আমাদেরকে উপদেষ্টারা আসে এখানে, আমরা এখন এখান থেকে চলে যাব। উপদেষ্টারা আসবে, আমরা ক্যাম্পাসে যাব, উপদেষ্টার সাথে কথা বলবো। আমাদের দাবি দাওয়া মেনে নিলে আমরা আর রাস্তায় থাকবো না। আচ্ছা, সর্বশেষ পরিস্থিতি হচ্ছে আমাদের সঙ্গে তারা বসতে চাইছে, এটা সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আসলে শিক্ষা মন্ত্রণালয় থেকে বা আমাদের উপদেষ্টারা আমাদের প্রতিনিধিদের সঙ্গে এখনো কথা বলে নাই কিংবা যোগাযোগ করি নাই, যে কারণে আমরা এখন রাজপথ ছাড়ি নাই। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। আমাদের অডিটোরিয়াম রুম আছে মহাখালীতে, আমাদের সঙ্গে কথা বলার জন্য অনেক সুন্দর জায়গা আছে। সেই জায়গাতে যদি তারা কথা বলবে এবং আমাদের তারা মেনে নিতে আমরা রাজপথ ছেড়ে দিব। আমরা মানুষের ভোগান্তি চাই না, সেজন্য আমরা রাজপথে নামি নাই। আমরা অনেকবার লিগ্যাল নোটিশ দিছি, কিন্তু এই নোটিশটা গ্রান্টেড হয় নাই। যেহেতু তারা গ্রান্টেড করে নাই, অনেকবার আলটিমেটাম দেওয়ার পর আমরা রাজপথে নেমেছি। এটা অযৌক্তিক না, আমি যতটুকু মনে করি আপনারাও সেটাই প্রত্যাশা করতেছেন। ধন্যবাদ। সর্বশেষ কিন্তু আমরা দেখছিলাম যে আসলে যে তিতুমির কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু বিকাল 4টা পর্যন্ত তারা এই সড়কটি অবরোধ করবেন বলে জানাচ্ছে, এবং সড়কের যে বিশৃঙ্খলাটি হয়েছে তারা বলছে যে তাদের ইমার্জেন্সি লেনটি চালু রয়েছে। এছাড়াও সেনাবাহিনীর থেকে কিছু লোক এসেছিলেন এবং তারা এখানে এসে তাদের সঙ্গে কথা বলে গিয়েছেন বলেও জানিয়েছে তিতুমির কলেজের শিক্ষার্থীবৃন্দ। তারপরেও এখানে উপস্থিত যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আমরা তাদের সঙ্গে একটু কথা বলে দেখব যে সর্বশেষ। দাঁড়ান। হাসিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আবার যুক্ত হব। গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকরা। সকাল 8টা থেকে নগরীর চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ কারণে আশপাশের অন্তত 20টি কারখানা ছুটি ঘোষণা করা হয়। এছাড়া 1 নভেম্বর পানিশাইল এলাকার ডরিন ফ্যাশন লিমিটেড কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকরা বিক্ষোভ তৈরি করেন। এ সময় ডরিন ফ্যাশন ও বেক্সিমকো কারখানার শ্রমিকদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষে অন্তত 5 জন আহত হন। এ সময় উত্তেজিত শ্রমিকরা জিরানি বাজারের পাশে আমাজন নেটওয়ার নামের একটি কারখানায় অগ্নিসংযোগ করে। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছর অথবা আরো কম হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন সংবিধানে জনগণের চাহিদা অনুযায়ী গণতান্ত্রিক সরকারের মেয়াদ 5 বছর থেকে কমিয়ে 4 বছর করারও ইঙ্গিত দিয়েছেন তিনি। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আগামী নির্বাচনে প্রার্থী না হওয়ার বিষয়টিও স্পষ্ট করেন ডক্টর ইউনূস। সম্প্রতি আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের ফাঁকে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে সাক্ষাৎকার দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। কথা বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ, সংস্কার, নতুন সংবিধান ও নির্বাচন সহ নানা বিষয়ে। The train has left the election on the election route, so it's moving on. প্রধান উপদেষ্টা জানান, সংস্কার আর নির্বাচনের প্রস্তুতি চলছে সমানতালে। সংবিধান ও নির্বাচন কমিশন সহ পুরো সরকার ব্যবস্থা সংস্কার করেই ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে গণতান্ত্রিক সরকারের কাছে। With a regular government is for 5 years, for example. That's about it. নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ জনগণ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং অন্তর্বর্তী সরকারের মেয়াদও 4 বছরের কম হওয়া উচিত। এটা আরও কম হতে পারে। এটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায়। And it's up to the people, up to the political parties to decide. আগামী জাতীয় নির্বাচনে নিজে প্রার্থী হবেন কিনা এমন প্রশ্নের জবাব দেন ডক্টর ইউনূস। No, I'm not a politician. না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি অন্তর্বর্তী সরকারে আসার আগে যেসব কাজ এতদিন করে আসছিলাম সেগুলোই বাকি জীবন করে যেতে চাই। At my last stage of my life, I'm not going to change that. সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগের বিষয়েও কথা বলেন প্রধান উপদেষ্টা। We keep reminding them, look, you are the citizen of the country. আমরা সবসময় তাদের আশ্বস্ত করে আসছি যে তারা আমাদের দেশের নাগরিক। সংবিধান তাদের মত প্রকাশের স্বাধীনতা, ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আমরা এ বিষয়ে কাজ করছি। To make sure citizens enjoy the rights guaranteed. ব্যাংকিং খাতের দুরবস্থার জন্য আওয়ামী লীগ সরকারকে দায়ী করেন শান্তিতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। And the whole banking system is totally destroyed. Billions of dollars have been transferred from Bangladesh to ডক্টর ইউনূস বলেন, অভিন্ন নদীর পানি বণ্টনে ভারতের সহযোগিতা প্রয়োজন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক জোরদারে কাজ করার কথাও জানান প্রধান উপদেষ্টা। I had no interaction with President Trump in the past, so I had no problem with him in a personal way. If you talk about the Republican Party, I have friends in Democratic Party, I have friends in Republican Party. It was the House which voted for Congressional Gold Medal for me, 100% consensus by the both parties. We had no problem there. So I never had any problem so far as the Republican Party is concerned or Democratic Party is concerned or Trump is concerned. সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক। সময় সে তো বয়ে যায়, সময়ের সাথে মিষ্টি এক বন্ধন। এভাবেই সময় পাল্টে যায়, কিন্তু ডিপ্লোমা সে একই স্বাদে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায়। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। দ্রুত নির্বাচন হওয়াটা দেশ এবং জাতির জন্য মঙ্গল। অন্তর্বর্তী সরকার যতদিন থাকবে তত সমস্যার তৈরি হবে, কারণ তাদের ম্যান্ডেট নেই। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান তার। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 48তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা। এতে যোগ দিয়ে দেশের জন্য মাওলানা ভাসানীর অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। বন্ধুরা, খামোশ বলার একটাই মানুষ ছিল ব্রিটিশ, পাকিস্তান এবং বাংলাদেশ। তিনি মাওলানা ভাসানী। এই সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের সরকার ছাড়া উন্নয়ন সম্ভব নয়। আমরা বারবার বলেছি, দিয়ারের নিকট পড়েন, মানুষের চোখের ভাষা বোঝেন। মানুষ এখন আপনাদের আর চায় না। আপনারা দেশকে ধ্বংস করেছেন, আমাদের কথা তারা শুনে না, শুনে উল্টো নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, ছাত্রদের গুলি করে হত্যা করেছে এবং শেষ পর্যন্ত পালিয়ে গেছে। তিনি জানান, বিএনপি সংস্কার চায়, কিন্তু তা হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। যে আমরা অবশ্যই সংস্কার চাই, আমরা আগে বলেছি,
এটা আপনাদের যৌক্তিক সময়ের মধ্যে করতে হবে। এমন সময় যেন না নেয় যে সময় নিতে গেলে জনগণের মধ্যে ভ্রান্ত ধারণা হচ্ছে কি হবে যে আপনি ক্ষমতায় ফিরে যেতে চাইছেন। রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বক্তব্যে আশাহতের কথাও জানান বিএনপি মহাসচিব। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কারে 11 সদস্যের কমিশন গঠন করেছে সরকার। কমিশনের কার্যপরিধিও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া গঠন করা হয়েছে স্থানীয় সরকার, স্বাস্থ্য খাত, শ্রম এবং নারী বিষয়ক আরও 4টি সংস্কার কমিশন। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন অনুযায়ী গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। কমিশন অবিলম্বে কার্যক্রম শুরু করবে। সংশ্লিষ্ট সকল মতামত বিবেচনা করে পরবর্তী 90 দিনের মধ্যে প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করবে। এছাড়া তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকার সংস্কার, প্রফেসর AK আজাদকে প্রধান করে 12 সদস্যের স্বাস্থ্য খাত, সৈয়দ সুলতান আহমেদকে প্রধান করে 10 সদস্যের শ্রম সংস্কার এবং শিরিন পারভিন হককে প্রধান করে 10 সদস্যের নারী বিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এর আগে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য 6টি কমিশন গঠন করা হয়েছে। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ মোকাবেলায় সঠিক পথে আছে অন্তর্বর্তী সরকার, তবে নেই রোডম্যাপ ও কৌশল। জনগণের প্রত্যাশা পূরণে হতে হবে আরও গতিশীল। আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে এসব জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, TIB। ছাত্র জনতার আন্দোলনের মুখে 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। 3 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তী সরকার। সোমবার নতুন বাংলাদেশ কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী 100 দিনের পর্যবেক্ষণ নিয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরে TIB। এতে বলা হয়, সরকার পতনের পর প্রশাসন পরিচালনায় অন্তর্বর্তী সরকারের দক্ষতা ও কর্মপরিকল্পনায় ঘাটতি আছে, নেই কৌশল ও রোডম্যাপ। আন্দোলনের চেতনার প্রতিফলন না হয় তাহলে কিন্তু আমরা যত রাষ্ট্র সংস্কারের যত কথাই বলছি, সংস্কার প্রতিবেদনগুলো তখন শুধু কাগজে দলিল থাকবে, সেটা বাস্তবায়নের পথটা সুদূর হবে যদি আমরা সেখানে ইতিবাচক পরিবর্তন না দেখতে পাই। TIB বলছে, সরকারের নানা উদ্যোগের পরও বাজার নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ক্ষেত্রে এখনো দখল ও আধিপত্য বিস্তারের সংস্কৃতি রয়েছে। 5 আগস্টের বিকাল থেকে সেটা লক্ষণীয় দেখা গেছে, সেটা অব্যাহত আছে। এমনকি এটাকে কেন্দ্র করে এই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজিকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে, যেটি আমরা মনে করি যে বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি মনোভাব ইতিবাচক হলেও বিদেশি ঋণ সহায়তা সংশ্লিষ্ট শর্ত অতিরিক্ত দায় সৃষ্টি করবে বলে আশঙ্কা TIB'র। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার জানাবো বাণিজ্য সংবাদ। ডিসেম্বরে শেষ হচ্ছে ইসলামী ব্যাংকে এস আলমের লুটপাটের তদন্ত। এরপরই জড়িতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া যাবে ইসলামী ব্যাংক, আর এতে সব ধরনের সহায়তা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম সহ কোনো প্রতিষ্ঠান বন্ধ করা লক্ষ্য নয়, তবে ব্যক্তির বিচার হবে বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বিগত সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি টাকা লুটপাটের অভিযোগ এস আলম গ্রুপের বিরুদ্ধে। তবে অন্তর্বর্তী সরকার আসার পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে বোর্ড ভেঙে নতুন নেতৃত্ব পায় এ বেসরকারি ব্যাংক। গত 3 মাসে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এ ব্যাংক। আগামী বছর শুরু থেকেই স্বাভাবিক লেনদেন ফেরার আশা চেয়ারম্যানের। আমরা জানুয়ারি থেকে 25 এবং 26 সাল হল ঘুরে দাঁড়ানোর বছর। আমরা সবাই মিলেই যে ক্ষতিটা হয়েছে এই ক্ষত কাটানোর জন্য, ঘুরে দাঁড়ানোর জন্য আমরা সবাই একসঙ্গেই লড়াই করতে ইনশাআল্লাহ। তবে লুটপাটকারী ও সহযোগীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই 20,000 কোটির মধ্যে এস আলম এবং রিলেটেড গ্রুপের লোন হলো শেয়ার হচ্ছে 1600 কোটি রিলেটেড। এটা আমরা মামলা করে এই শেয়ারগুলি বিক্রির উদ্যোগ। কিন্তু এস আলম শুধু যে টাকা নিয়ে গেছে তা না, করেসপন্ডেন্ট রিলেশনশিপটাকেও খুব
নাজুক করে দিয়েছে। ডিসাইড করুন, এখানে ক্রিমিনালিটি আছে, এখানে সিভিল সুট আছে, দুটোই আছে থাকবে এবং ক্রিমিনাল কেসে ক্রিমিনাল অনুযায়ী যেভাবে শাস্তি হয় সেটাই আইনগতভাবে আসবে। আমাদের কিছু বলার অধিকার নেই সেখানে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, ব্যক্তির অপরাধে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করা হবে না। প্রতিষ্ঠানগুলো জাতীয় সম্পদ, ব্যক্তি থাকুক না থাকুক প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠান চলবে, চালাতে হবে। সব ব্যাংক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, কোনোভাবেই গ্রাহক স্বার্থ ক্ষুণ্ণ হতে দেয়া হবে না। সেখানে আমাদের শ্রমিকদের জীবিকা আছে। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পূর্ণ টিস্যু তৈরির বিপুল কাঁচামাল। অনেক টিস্যু মজুদ থাকায় আগুন চলতে থাকে প্রায় 4 ঘন্টা, তবে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্তের পর জানা যাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ। সোমবার ভোর 5টায় হঠাৎই আগুন লাগে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের টিস্যু তৈরির কারখানায়। মেঘনা গ্রুপের এই কারখানায় বিপুল কাঁচামাল, পেপার ও প্রস্তুত করা টিস্যু থাকায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। ভেতরে থাকা শ্রমিক কর্মচারীরা আগুন নেভাতে ব্যর্থ হলে খবর দেয় ফায়ার সার্ভিসকে। একে একে যোগ দেয় সোনারগাঁও, গজারিয়া বিসিক ফায়ার স্টেশন, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের 12টি ইউনিট। পরে 4 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আইসা দেখছি এখানে দাও দাও করে আগুন জ্বলতেছে। এই যে বিল্ডিংও ওই পাশ দিয়ে ধসে পড়ে গেছে। কিভাবে আগুনটা ধরছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না। আমরা ভিতরে এমন কোনো খবর পাই না, ভিতরে লোক একটা আছে এমন কোনো খবর পাই না। আমরা সিমেন্ট থাকতে আসছি তাদের হেল্পের জন্য। কেউ হতাহত হননি। তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাবে ফায়ার সার্ভিস। আগুনটা লেগেছে 5:10-এ আমরা মেসেজ পেয়েছি, তো এই পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি এবং আগুন লাগার কারণ কি বা ক্ষতির পরিমাণ কত হবে সেটা আমরা পরবর্তীতে আমাদের একটা তদন্ত কমিটি হবে, সেই কমিটি অ্যাকচুয়ালি নির্ধারণ করতে পারবে। দীর্ঘ সময় আগুন জ্বলতে থাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে 4তলা ভবনটি। ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চগড়ে কৃষি ঋণের আড়ালে সৌরসেচ পাম্প প্রকল্প চালু করে সর্বশান্ত হওয়ার পথে হাজারো কৃষক। তাদের অভিযোগ, ব্যাংকের পক্ষ থেকে স্বল্প খরচে সেচ দেওয়ার কথা বলে স্থাপন করা হয় পাম্পগুলো, তবে এর খরচ চাপিয়ে দেয় কৃষকের ওপর। 25 বছরের মেয়াদ থাকলেও পাম্পগুলো নষ্ট হয়ে যায় 1 বছরেই। এই প্রকল্পে কৃষকের ঋণ দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা, তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে নিয়ম মেনেই দেয়া হয় ঋণ। 10 বছর আগে কৃষিকাজে নিরবচ্ছিন্ন সেচ ব্যবস্থার জন্য পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলার হাজারখানেক কৃষককে গ্রিন এনার্জি প্রকল্পের আওতায় 5,30,00,000 টাকা ব্যয়ে 17টি সৌর সেচ পাম্প সহায়তা দেয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঠাকুরগাঁও শাখা। পরে ব্যাংকের মাধ্যমে 11টি সমিতি করে রহিম আফরোজ ও শেরপা নামের 2টি প্রতিষ্ঠানের মাধ্যমে পর্যায়ক্রমে এসব পাম্প স্থাপন করা হয়, আর এই খরচ বহন করেন কৃষকরা। কিন্তু মেয়াদ 25 বছরের বলা হলো, বছর না ঘুরতে বিকল হয়ে পড়ে সেচ পাম্পগুলো। অথচ প্রতিটি পাম্প বসানোতে খরচ দেখানো হয় 40 থেকে 60 লাখ টাকা। আর এই অর্থ কৃষকদের নামে ঋণ হিসেবে জুড়ে দেয় 10 বছরের সুদ আসলে তা দাঁড়িয়েছে প্রায় 15 কোটি টাকা। 1 বছর পর চলার পরে আবার এটা একদম অকেজো। 1 বছর পানি দেওয়ার পর নষ্ট হয়ে যায়। বছর ভালো চললো, চলার পরে একেবারে অকেজো, আর চলে না, পানিও ওঠে না, আমরা সব ভোগান্তি। এদিকে টাকা আদায়ে সদর উপজেলার হাড়িভাষা এলাকায় কৃষক সমবায় সমিতির 300 কৃষকের নামে মামলা সহ তাদের 110 বিঘা জমি নিলামে তুলেছে ব্যাংকটি। এ নিয়ে উৎকণ্ঠায় রয়েছে পঞ্চগড়ের 11টি কৃষক সমবায় সমিতির সহস্রাধিক কৃষক। বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও মেলেনি প্রতিকার। এখন আমরা আমাদের নামে বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় জমি মর্গেজও নিছে এবং এইদিকে ব্ল্যাঙ্ক চেক নিছে। কৃষি ঋণ গ্রহণ করার পাশাপাশি তারা গ্রিন এনার্জি লোন নামে একটা ঋণ চাপাই দিছে, যেটা আমরা জানি 2 বছর পর আমাদের সঙ্গে ব্যাংক প্রতারিত করছে। কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক বিভিন্ন জায়গায় অভিযোগ করার পরেও আমরা কোনো পরিত্রাণ পাইনি। তবে ব্যাংকের ব্যবস্থাপক জানান, নিয়ম মেনে ঋণ দেওয়া হয়েছিল কৃষকদের। আমরা তো লোন দেওয়ার জন্য অনেকের কাছে যাই, তাই না? তাকে লোনের ভালো দিক খারাপ দিকগুলো বলি, তারপরে যে কেউ লোন নেই সে দায়িত্ব তার ব্যাংকারের না। ভাইয়া, আমি কি আপনাকে বোঝাতে পারছি? পরিস্থিতি বিবেচনায় ঋণের বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্তে আসবে ব্যাংক কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভুক্তভোগী কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত জানাই ডিবিসি সংবাদে। আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহারে ইউক্রেনকে অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। 3টি সূত্রের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে বিবিসি।
যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে বলে শঙ্কা রয়েছে রাশিয়ার। তবে হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া। এতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। একাধিক সূত্রের বরাতে রবিবার বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনকে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে বাইডেন প্রশাসন। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেনি হোয়াইট হাউস, তবে যুদ্ধ বিষয়ে ওয়াশিংটনের এ ভিন্ন নীতিতে শুরু হয়েছে আলোচনা। আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর 2 মাস আগে এই সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। এদিকে যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। রুশ আইন প্রণেতা আন্দ্রেই ক্লেসাস একে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার লক্ষণ বলে মন্তব্য করেছেন। মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি লিখেছেন, পশ্চিমারা এমন উত্তেজনা পর্যায়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে সকালের মধ্যে ইউক্রেন পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। তবে বাইডেনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে সন্দেহ রয়েছে বিশ্লেষকদের। ক্ষমতা নেওয়ার পর ট্রাম্প বাইডেনের সিদ্ধান্তের পরিবর্তন করবেন কিনা তা নিয়েও রয়েছে সংশয়। আমি মনে করি এটি ইউক্রেনকে যুদ্ধে সাহায্য করবে। এর ফলে যুদ্ধবিরতির চুক্তির ক্ষেত্রে ভালো অবস্থানে থাকবে ইউক্রেন। তবে সংশয় রয়েছে পরবর্তী প্রশাসনের এই সিদ্ধান্তের সমর্থন নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের এমন খবরে ইউক্রেনের 3 মাসের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে একটি আবাসিক ভবনে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে শিশুসহ নিহত হয়েছে 10 জন। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। মারা গেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। দুপুর 12টা নাগাদ রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 81 বছর বয়সী এই সাবেক ফুটবলার। বেশ কিছুদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন জাকারিয়া পিন্টু। রবিবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানেই আজ মারা যান তিনি। 1971 সালে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে স্বাধীন বাংলা ফুটবল দল ভারতের নদিয়া সহ বিভিন্ন রাজ্য ও জেলায় 16টি ম্যাচে অংশ নিয়ে 12টিতে জয়লাভ করেন। সেই প্রদর্শনী ম্যাচগুলো থেকে পাওয়া অর্থ তৎকালীন মুক্তিযুদ্ধ তহবিলে দান করেন জাকারিয়া পিন্টুরা। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জাতীয় ফুটবল দলেরও প্রথম অধিনায়ক ছিলেন জাকারিয়া পিন্টু। আজ ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা। আগামীকাল মোহামেডান ক্লাব, বাফুফে ভবন ও বঙ্গবন্ধু স্টেডিয়ামে জানাজার পর বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় সম্মাননায় দাফন করা হবে জাকারিয়া পিন্টুকে। সবাই জানেন যে ওনার স্বাধীনতা যুদ্ধের যে অনেক বড় অবদান ছিল। ইন্ডিয়াতে খেলে যে টাকা উঠেছিল সেটা মুক্তিযোদ্ধার জন্য সংগ্রহ করেছিল। বাদ আসর তাকওয়া মসজিদে তার জানাজা হবে। আগামীকাল মোহামেডান ক্লাবে সকাল 10টায় জানাজা। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।